আমার সাথে চালাকি? সাইকোলজির স্টুডেন্ট আমি, সব বুঝি। মন বোঝেন তো? নওশাদের গাঢ় ইশারায় ওহি মাথা ঘুরিয়ে ফেলে। লোকটা লজ্জা দিচ্ছে আজকাল। ধরায় তুমুল সূর্য তাপ দেওয়ার পর গগন এখন শান্ত, গুরুগম্ভীরভাবে ঢেকে উঠছে সে কিছুক্ষণ বাদে বাদে। চিত্রা উদাসীন চোখে সেই আদার আকাশ দেখছে। আজকাল তার আকাশ দেখতে ভালো লাগে, কেমন মন ভালো হয়ে যায় সেখানে চাইলে। চিত্রার ধ্যানের মাঝেই গগন চিরে বেরিয়ে এলো বৃষ্টির বিন্দু। চিত্রা শীতল করা ধরা, শান্তি স্বস্তিতে ভরে উঠল প্রকৃতি। বৃষ্টির ফোঁটায় ভেসে এলো অতীত, বেজে উঠল ব্যথার সুর। আগে বৃষ্টি নামলে চিত্রার বনফুল পতাকলে দাঁড়িয়ে পড়তো, হইচই করে ভিজত অনেকক্ষণ। কি আনন্দ ছিল তখন! তখন চিত্রা দুঃখ চিনত, অথচ আজ চিত্রার বুক ভার করা অতীত বিশ্লেষণের মাঝেই পথ হতে বহু পুরনো সেই খিলখিল হাসির হুঙ্কার শোনা গেল। যে হাসিতে মুগ্ধ হলো আকাশ বাতাস পাতাল ও পৃথিবী, মুগ্ধ হলো বন্ধুত্বের বীজ। চিত্রা বনফুলকে ভিজতে দেখে তৎক্ষণাৎ ছুটে গেল নিচে। কারো ডাক শুনল না, বাঁধন মানল না। এই বুঝি বন্ধুত্ব তাকে দুহাত মেলে ডাকছে। এখন আর কোনো পিছুটান তার জন্য নয়। আনন্দের রথে করে যখন চিত্রা সকল সুখ ফিরে এলো, ঠিক তখনই থেমে গেল চিত্রা। মেইন গেটটার সামনে এসে থমকে গেল পা। আজ বনফুল একা ভিজছে না, তার সঙ্গে হয়েছে নতুন চিত্রার জায়গায় আজ নোঙ্গর নামক মেয়েটির অবস্থান। দুজনেই হাসছে আনন্দে। চিত্রার ড্যাব ড্যাব করে সেই দৃশ্য দেখল, বুকের ভেতর তাজা ক্ষত, চোখের অশ্রুদের বীর। ভগ্নাবশেষ মনটুকু নিয়ে ফিরে যেতে নিলেই তার হাত আঁকড়ে ধরে বাধা দিল কেউ। চিত্রা থেমে গেল, তার ভাঙ্গা মনকে জোড়া দিতে দিতে প্রেমিক বলল, ভিজবে না রঙ্গনা? বৃষ্টি না তোমার বড় প্রিয়? চিত্রা ঘাড় গুড়িয়ে চাইল। বাহার ভাইয়ের নিখোঁজ ভাসি ভেসে উঠল চোখের সামনে। চিত্রা অভিমানী স্বরে বলল, কার সাথে ভিজবো? বনফুলের যে সঙ্গী হয়েছে নতুন। বাহার হাসলো, ঝাঁকড়া চুলগুলো এলোমেলো করে বলল, কষ্ট পেও না রঙ্গনা, পৃথিবীর নিয়মই যে এমন। পুরাতন অবহেলা পায় নতুনের উন্মাদনায়। কোনো শূন্য স্থান পৃথিবী অপূর্ণ রাখে না যে। তাই তো আজ আমি তোমার সঙ্গী হলাম। তোমার এটুকু দুঃখের ভার না হয় আমি নিলাম কাঁধে। কষ্ট পেও না মেয়ে, দিন শেষে মানুষ যে বদলাবেই। আমার ভীষণ কষ্ট হয় বাহার ভাই। তাই তো আমি তোমার সুখ হয়েছি মেয়ে। রাতের রাস্তা বিদয় হওয়া, শীতের কিঞ্চিত ঘন কুয়াশা আঁকড়ে ধরে কেমন শুনশান হয়ে আছে। ব্যস্ত শহরের বুকে এখন একাকিত্ব ঝাপটে ধরে হাপিত্তেশ করছে। সেই একা শহরের সঙ্গী হলো কিছু স্টেডিয়ামের আলো, যারাও আক্লান্ত পায়ে দাঁড়িয়ে থাকে নির্বিশেষ। সেই শুনশান রাস্তায় খুব দ্রুত পদাচরণ করছে বনফুল। তার পেছনেই তাল মিলিয়ে হাঁটছে চিত্রা, সাবধানী পায়ে মেয়েটাকে লক্ষ্য রাখছে। বারবার মন কু ডাকছে। কোনো কারণে বনফুলের এত রাতে বেরিয়েছে তা খুঁজে পেল না চিত্রা। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ এগিয়ে গেল তারা। এলাকা ছেড়ে অনেকটা দূরে ঠান্ডায় চিত্রা গা কেঁপে উঠছে বারবার। ভেঙে যাওয়া হাড়টাও ব্যথা করছে অতিরিক্ত। নড়াচড়ার গলা থেকে শুরু করে কান অবধি তীক্ষ্ণ এক ব্যথা ছড়িয়ে যাচ্ছে। হয়তো অতিরিক্ত ঠান্ডায় টানশিল বেড়ে যাচ্ছে। কিছুটা অসাবধান হতেই সে পথ হারিয়ে ফেলল। কোন রাস্তায় বনফুল গিয়েছে ঠিক বুঝে উঠতে পারল না। সামনে তিনটি বড় রাস্তা ও একটি ছোট গলি গিয়েছে। বনফুল ঠিক কোন রাস্তায় চলে গেল মুহূর্তের মাঝে চিত্রা ধরতে পারল না। সেকেন্ড খানিক অবচেতন হতেই এমন একটা কাজ হয়ে গেল, আফসোসে আফসোসে শির ও উপশিরায় বিরক্ত ছড়িয়ে পড়ল। তবুও চিত্রা ব্যস্ত হলো, ছুটে গিয়ে ভালো করে প্রতিটা রাস্তা দেখলো, কিন্তু কোথাও বনফুলের টিকি খুঁজে পেল না। একটা ভোতারাগ মাথা চাড়া দিয়ে উঠল। পথের ছোট পাথরের টুকরোতে সশব্দে এক লাথিও মারল। অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়ল পথের কোণায়। ঠিক কতক্ষণ বসে রইল সেটা সঠিক ঠাহর করতে পারল না সে। তবে পা ঝিম মেরে আসতেই উঠে দাঁড়ালো। রাত তখন প্রায় নিঃশেষের দিকে। ভোর হতে চলল। মনের মাঝে তীব্র ভয়, বনফুলের কিছু হয়ে যায়নি তো। সেই ভয়টুকু নিয়ে সে বাড়ির পথে রওনা হলো। খুব বেশি বোকামি করে ফেলেছে সে। বনফুলের পেছন পেছন না এসে তাদের বাড়ির লোকদের আগে খবর দেওয়া উচিত ছিল। মেয়েটার জন্য কোনো বিপদ হয়, আরও অকল্যাণ ভাবনায় চিত্রার চিত্ত চঞ্চল হয়ে উঠল। সে দ্রুতই ছুট লাগালো বাড়ির দিকে।
রাতের আকাশ তখন কুচকুচে আধার কাটিয়ে উঠতে শুরু করলো। যেমন করে একটি জীবন ভয়ঙ্কর দুঃখ কাটিয়ে ওঠে, ঠিক তেমন করে ঘুটঘুটে অন্ধকার ভাবটি আর আকাশে নেই। হিমেল বাতাসের তীব্রতাও কিছুটা বেড়েছে। বাড়ির সামনে এসে চিত্রা থমকে গেল। বাহারবাইদের বাড়ি থেকে কিছু ভাঙ্গার শব্দ ভেঙে আসছে, পাওয়া যাচ্ছে বনফুলের মিহির চেঁচামেচির শব্দও। থমকে গেল চিত্রা। যে মেয়েটার আশায় পথে ধারে বসে রইল, সেই মেয়েটা বাড়িতেই। এটা কিভাবে সম্ভব? নিজের প্রশ্নের কোনো সঠিক উত্তর পেল না সে। দিকভ্রান্ত হয়ে বাহারবাইদের দরজার কাছে এসেই থেমে গেল সে। সংশয়ে আর দরজায় টোকা দেওয়া হলো না। অজানা প্রশ্নগুলো আজ অজানা রেখেই চিত্রা থেমে গেল, সামনে নিল নিজেকে। এমন সময় কারো ব্যক্তির এই বাড়ির ব্যক্তি ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। তবুও সে কাল একবার বাহারবাইও আন্টিকে সব জানাবে। সকাল হতেই সওদাগর বাড়িতে তুমুল হইচই। টেবিলে বসে আছে এক মনে পড়ছিল ওহি। অবশেষে সে হই হল্লাতে অতিষ্ঠ হয়ে উঠে গেল বাহিরে। ড্রয়িং রুম জুড়ে দাঁড়িয়ে আছে বাড়ির প্রতিটি সদস্য। অবনী বেগমের গালে চরের চিহ্ন। চেরি রুমের এক কোণায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। ভয়ে যুবথুবু বাচ্চাটি। ওহি অবাক হলো। যদিও আগে বাড়ির কোনো চিৎকার চেঁচামেচিতে তাকে পাওয়া যেত না, কিন্তু আর সেই প্রচলিত প্রথা মিথ্যে করে দিয়ে সে কথা বলে উঠল, তাজ্জব কণ্ঠে বলল, কি করছেন? আমজাদ সওদাগর মেয়ের পানে চাইলেন। রুক্ষ চোখ জোড়া তার শিথিল হয়ে এলো প্রায়। একবার অবনী বেগম আর একবার ওহির পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বিক্ষিপ্ত কণ্ঠে বললেন, কিছু না, তুমি ঘরে যাও। কিছু না করলে নিশ্চয়ই এত চেঁচামেচি হতো না। তাই বলুন কি করছেন? আপনি বাড়ি ভর্তি মানুষের সামনে ওনার গায়ে হাত তুলেছেন, যেখানে আপনার 6 বছর বয়সী মেয়েটা অবস্থানরত আছে। আপনি এমন বিবেকহীন হয়ে গেলেন কিভাবে? মেয়ের কথা হতভম্ব হয়ে গেলেন আমজাদ সওদাগর। থতমত খেল অবনী বেগম সহ উপস্থিত সকলে। অবশেষে আমজাদ সওদাগর রাশবাড়ি কণ্ঠে বললেন, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতেই হবে। আপনিও তো অনেক কিছুর প্রাপ্য, কেউ তো সেটা আপনাকে দেয়নি। ওহি, চিৎকার করবেন না। আপনার চিৎকারে যে আমি ভয় পাই না সেটা নিশ্চয়ই জানেন। আমজাদ সওদাগর এই অস্বস্তিকর পরিস্থিতিকে স্বাভাবিক করতে ডেকে উঠলেন। ভাইকে ধমক দিয়ে বললেন, আমজাদ, চিৎকার করিস না, মেয়েটা তো তোদের এসবের জন্যই এত পাথর হয়ে গেছে। ভাইজান আপনি বলে দেন ওদের, ওহিকে ওরা নিতে চাচ্ছে, আর ওহি ওদের সাথেই যাবে, আর কোনো কথা হবে না। আর কেউ একটা কথা বললে তার দুর্গতি আছে। শেষের কথাটা আমজাদ সওদাগর তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল। আর চুপ নেই অবনী বেগমও। সেও তীক্ষ্ণ স্বরে জবাব দিল, তুমি কি দুর্গতি দেখাবে? আমিও দেখব। তুমি কি দুর্গতি দেখাবে আমিও দেখব, কিন্তু আমার মেয়েকে আমি কারো কাছেই দিব না। ও আমার সন্তান, ওর ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। তুমি বললেও আমি সিদ্ধান্ত নিব, না বললেও নিব। অবনী বেগমের এই রণমূর্তি অচেনা সকলের। আমজাদ সওদাগরও হতবিহ্বল হলো। তবে প্রশান্তির হাসি ওহির ঠোঁটের কোণে বেশ শান্ত স্বরে অবনী বেগম উদ্দেশ্য সে বলল, আপনার এই দিনটার জন্যই আমি এত কাল অপেক্ষা করেছিলাম। যদি আরও আগে নিজের সংসারের হালটা শক্ত হাতে ধরতেন, তাহলে আপনার জীবনটা আরও অনেক সুন্দর কাটতো। ওহি নিজের কথা শেষ করেই আবার নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে আলোচনাও স্থগিত হলো সেখানে। সাভারের মোয়েমর ঘেঁষে যাওয়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে চিত্রা। আজ সে কলেজে গিয়েছিল অ্যাডমিট কার্ড আনতে। উত্তপ্ত রোদে বাজে অবস্থা মেয়েটির। ঘামে ভিজে চুপচুপে তার শরীর। অসহ্য রকমের বিরক্ত নিয়ে নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে সে, অথচ আশেপাশের দেখা নেই রিকশার। মাথায় উত্তপ্ত রোদ্দুর নিয়ে যখন তার নাজেহাল অবস্থা, সেই মুহূর্তে চোখে পড়ল অপ্রত্যাশিত একটি দৃশ্য। পরিচিত দুটি মুখ রিকশায় বসে তার সামনে দিয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে। চিত্রার মনে হলো যেন কেউ তার হৃদয়ে একটু অংশ টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলছে। আর যাই হোক, বাহারবাইকে সেই অপরিচিত মেয়েটার সাথে সহ্য করতে পারে না, অথচ সেই দৃশ্যই তাকে দেখতে হলো। বেখেয়ালি বাহারবাই কেমন যেন ওই মেয়েটার খেয়াল হয়ে উঠেছে।
ভবঘুরে বাহার ভাই কেমন যেন মেয়েটার মাঝে নির্দিষ্ট একটি গন্তব্য স্থাপন করে ফেলেছে, যা চিত্রাকে ভালো থাকতে দেয় না। অসহ্য রকমের এক বুক ব্যথা চিত্রা হাপিত্তেশ করে ওঠে, মনে হয় তার সব কিছু ধ্বংস করে দিতে। অসহায় দৃষ্টিতে তার হাতের শপিং ব্যাগটির দিকে তাকায় সে। এই তো কিছুক্ষণ আগেও একটি পাঞ্জাবি পছন্দ হতে বাহার ভাইয়ের জন্য সেটা কিনে ফেলেছে। কখনো লোকটিকে পাঞ্জাবিতে সে দেখেনি, তাই তো একটু দেখতে পাওয়ার কি তৃষ্ণা। অথচ এমন একটি দৃশ্য দেখলো যা চিত্রার সকল মুগ্ধতা মুহূর্তেই নষ্ট করে দিল। অতি দুঃখে পাঞ্জাবিটি পথের দ্বারে ছুঁড়ে মারলো। অতিরিক্ত ভালোবাসা যেন এভাবে অবহেলায় থিতিয়ে আসে। আকাশের বুকে তখন বিষণ্ণ সন্ধ্যার আগমন। চারপাশে পাখিরা উড়ে যাচ্ছে নীড়ে, ক্লান্ত কিষাণ ফিরে দিচ্ছে তার গৃহে। ব্যস্ততারও হয়েছে ছুটি। রিকশার সিটে বসা কাপত কপতিরা ফিরে যাচ্ছে যার যার গন্তব্যে। এ যেন এক বিচ্ছেদের সন্ধ্যা। এলাকার বিদ্যুৎ নেই দেখে প্রায় সকলেই রাস্তায় বেরিয়েছে। আবাসিক এলাকা দেখে এখানে তেমন কোনো যানবাহনের চলাচল নেই। কেবল যাদের নিজস্ব গাড়ি আছে তাদের গাড়ি এলাকায় প্রবেশ করে। বিভিন্ন বাড়ির সামনেই খোলা জায়গা আছে, সেখানে কোথাও মহিলাদের আড্ডা চলছে, কোথাও বা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে তর্কাতর্কি করছে পুরুষ সমাজ। টিনেজার মেয়েগুলো কোথাও রং মিশিয়ে একসাথে বসে খোশ গল্পে মেতে উঠেছে, কোথাও বা অনেকে ভার্চুয়াল জগতে ডুব মেরেছে। ছেলেগুলো পথে হাঁটছে, কখনো বা বিভিন্ন খেলায় মত্ত হচ্ছে। চারপাশে আড্ডার শোরগোল। এই যেন এক অনন্য পরিবেশ, এই যেন এক সুখের আবহাওয়া। এক মুঠ রাত যেন আধারের খামে আনন্দ নিয়ে এসেছে। সওদাগর বাড়িতে আড্ডার জন্য এসেছেন মিনময়দের বাড়ির সকলে। শাহাদাতের নতুন বউ মিনময় এসেছে। বাড়ির সামনে খালি দিকটা বিশাল আড্ডার ব্যবস্থা করা হয়েছে, হয়েছে চারপাশ জুড়ে। কখনো বা দারুণ কথার সকলে হেসে লুটোপুটি খাচ্ছে, কখনো বা ভাবক সুরে অন্যের ব্যাপার নিয়ে আলোচনা করছে। ওহি আর চেরি সেখানেই বসে নিজেদের মন মতন গল্প স্বল্প করছে। তার কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে চাঁদনি, দৃষ্টি তার আকাশে নিবদ্ধ। বেশ অনেকক্ষণ একটানা তার দিকে থাকা চাঁদনি চোখ বন্ধরত অবস্থায় অনুভব করলো তার পাশে এসে কেউ দাঁড়িয়েছে খুব নীরবে, নিভৃতে। চাঁদনি নিষ্প্রাণ হাসলো, ক্ষীণ স্বরে বলল, কেমন আছো মৃন্ময়? আজকাল বাড়ির পাশে আরশিনগর গানটা যে গাও না, পড়শিকে বুঝি আজকাল মনে পড়ে না? মিনময় চমকালো, ভীষণ অবাক হলো, বিস্মিত কণ্ঠে শুধালো, ইন্দুবালা, আপনি আমার সাথে কথা বলছেন নিজে? মিনময়ের চোখে মুখে আনন্দ ছড়িয়ে গেল স্রোতের বেগে। এই আনন্দ যেন বহু আকাঙ্ক্ষিত কিন্তু অপ্রত্যাশিত। কথা বলা উচিত নয় বুঝি? সরি ইন্দুবালা, আমি আপনার এত বড় ক্ষতির কারণ হতে চাইনি। সরি বলো না মৃন্ময়, আমার তোমার উপর কোনো রাগ নেই। এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমরা না চাইতেও করে ফেলি বা প্রাকৃতিকভাবে হয়ে যায়, এতে কারো দোষ নেই। তাহলে মুখ ফিরিয়ে রেখেছিলেন যে? নিজেকে সময় দিয়েছিলাম, মুখ ফিরিয়ে রাখিনি। তোমার চোখে ওইসব যতটা হালকা বা রঙিন, আমার চোখে এটা ততটাই কঠিন এবং ফ্যাকাশে। তোমার চোখে প্রিয় ফ্যান্টাসি, অথচ আমি আর্ট করে নিজের পছন্দ ভালো লাগাকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলো না মৃন্ময়। মিনময় চুপ করে রইল। তার সামনের নারীটির দিকে আজও এক মুগ্ধ দৃষ্টি নিবদ্ধ, অথচ মানুষটার জীবনে বড় ক্ষতির কারণও সে। সকলে যখন আড্ডায় মশগুল, তখন খুব লুকিয়ে বাড়ির গেটের বাহিরে এসে দাঁড়িয়েছে চিত্রা। এত মানুষের মাঝে নিজেকে কেমন যেন লাগছিল, অস্বস্তিতে চারপাশ ভেসে উঠছিল। তাই শান্তি খুঁজে বাহিরে আসা চিত্রার চোখ অনির্দিষ্ট পথের বাঁকে আটকে। আধারের মাঝেও তার মেয়ালি সুন্দর নারী সত্তাটি জ্বলজ্বল করছে। মোহবরা দুটি চোখ যেন কত আজহারির নাম শুনে গুনতে ব্যস্ত। রংচটা বাড়ির দিকে হুট করে তাকাতেই দেখলো বাহার বাড়িটি দেখে বেরিয়ে আসছে। হাতে সিগারেটের ছোট্ট জলজল আলো নিখুঁত দেখা যাচ্ছে। বাহারকে দেখতেই দুপুরের দৃশ্য মনে পড়ে গেল তার। মুহূর্তে মুখ ফিরিয়ে নিল সে, মনস্থির করলো বাড়ির ভেতরে যাওয়ার। তার আগেই বাহারের ডাক ভেসে এলো, আজকাল নিয়ম বদলেছে নাকি রঙ্গনা? ছুতে চাওয়া মানুষটাকে ফিরে দেখারও প্রয়োজন বোধ করছো না যে মেয়ে? চিত্রা সরু চোখে তাকালো, নয়নে নয়ন মিলল প্রেমতৃষ্ণায় অঘোষিত দম্পতির। রঙ্গনার চোখে অভিযোগের মৌন ভাষাদের বুঝে নিল যেন প্রেমিক। হাসলো সেই কিঞ্চিত,
অভিযোগের ভাষার এত তীক্ষ্ণ কেন? তবে কি অপরাধটি ভয়ঙ্কর করে ফেলেছি নাকি? না বাহার ভাই, কোনো অভিযোগ তো নেই। সদ্য উকি দেওয়া অংশুমারির মিষ্টি আলো চুম্বন খেয়ে যায়। গোলগাল চিত্রার মুখ বয়াবে। তা দেখে শক্ত প্রেমিকের বুকে উঠে ঝড়। সে তাকিয়ে থাকে নির্বিশেষ। এই দৃষ্টি লজ্জায় ফেলে পুতুলের ন্যায় প্রেমিকাকে। সে মিনমিন করে বলে, তাকিয়ে আছেন কেন? এত জ্বালাচ্ছ বলে? এত জ্বালিও না আমায়, পুড়ে যাচ্ছি তবে। এই চিত্রা অবাক হলো। কোথায় জ্বালাচ্ছি? যে জ্যোৎস্না এসে আলিঙ্গন করছে তোমায়, রূপে ঢালছে মুগ্ধতা, আমি কি তা দেখে নিজেকে বেখেয়ালি রাখতে পারি মেয়ে? আমারও তো লোভ হয় মিঠে আলিঙ্গনের, তবে কি আর করার। জ্যোৎস্নার মতন যে আমার সাধ্য নেই। অত মূল্যবান শরীরটাকে কি এই দেহ ছুঁতে পারবে বলো? কখনো না। চাঁদকে ছোঁয়ার সাধ্য যে আমার নেই রঙ্গনা, তাই দূর হতেই তোমায় দেখে চাই। যেদিন বেকারত্বের আকাশে সাফল্যের চন্দ্র মুখ তুলে চাইবে, সেদিন জ্যোৎস্না হয়ে আমি ঝরব। ততদিন অবধি দূর আকাশের চাঁদ আমার হয়ে থাকবে তো মেয়ে। চিত্রা জবাব দেওয়ার আগে বাহার হাঁটা শুরু করলো। কণ্ঠে তার নিপুণ গান। বন্ধুর প্রেমও জ্বালায় অঙ্গ জলে, জ্বালা কি দিয়া নিভাই?